দফায় দফায় সংঘর্ষে উত্তাল শিক্ষাঙ্গন, মাঠে আছে ছাত্রলীগ, ১:৩০টায় করবে সমাবেশ, কোটা আন্দোলনকারীরা নামবে ৩টায়। কোটা আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের, আহতদের যথাযথ চিকিৎসার তাগিদ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান চলছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বিএনপি ক্ষমতা আসার পরে করেছে, যাও। আর তাছাড়া আমরা যে বঙ্গবন্ধু ফেলোশিপ চালু করেছিলাম, তারপরে প্রাথমিক ও গণশিক্ষা উপবৃত্তি আমরা চালু করি। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির বৃত্তির অর্থ প্রায় 3,000, এটা কিসের বৃদ্ধি সেগুলো এখন বলতে হবে, 3,804 কোটি টাকা। প্রাথমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপবৃত্তি 2,617 কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষা উপবৃত্তি 1,780 কোটি টাকা। এবং বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট 4,466 কোটি টাকা। এগুলি আমরা বরাদ্দ দিয়েছি, কারণ আমি সবসময় এটাই বিশ্বাস করি যে গবেষণা একান্তভাবে দরকার। আমরা মোবাইল নেটওয়ার্ক, ভিস্যাট স্থাপন এবং এতে বেশিরভাগ আমরা ব্যক্তি খাতকে সুযোগ দিই। কম্পিউটার এবং যন্ত্রাংশের উপর যে সমস্ত ট্যাক্সগুলি কমিয়ে মানুষ যাতে স্বল্প হিসেবে পায় সে ব্যবস্থা নিই। কারণ আমরা প্রথম আমাদের পার্টির জন্য 91 সালে যখন কম্পিউটার কিনতে যাই, তখন দেখলাম 3,50,000 টাকা, 3,50,000 টাকার উপরে আমাদের লেগেছিল সেই কম্পিউটার কিনতে। যার জন্য পরবর্তীতে যখন আমি সরকারে আসি, আমরা সবগুলি ট্যাক্স কমিয়ে দিই। অবশ্য এ ব্যাপারে আমাকে কম্পিউটার শিক্ষা এবং কম্পিউটার সম্পর্কে জ্ঞান এবং চালানো এগুলি আমি আমার ছেলের কাছ থেকে শিখেছি। ওই মুক্তিযুদ্ধের সময় জেলখানায় যে ছেলেটা জন্ম হয়েছিল, সজীব ওয়াজেদ জয়, সেই কিন্তু শেখায় এবং তারই পরামর্শ ছিল যে সব ট্যাক্স কমিয়ে দাও, এগুলি সহজলভ্য করো, কম দামে যেন সবাই কিনতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। আমরা সেটাই করেছি এবং প্রথম ট্রেনিংটাও, এই কোর্স চালু, সেটাও ওর হাত দিয়ে করা। এভাবে আমরা বিভিন্ন করি এবং উচ্চশিক্ষায় আমরা বঙ্গবন্ধু বৃত্তিও চালু করে দিই। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় আমরা 986 জন শিক্ষার্থী এবং গবেষককে 1,95,00,000 টাকা বৃত্তি অনুদান প্রদান করি। সবথেকে বড় কথা যে সেই সময় আমরা এইভাবে যে ফেলোশিপ দিয়েছিলাম এবং বিদেশে পিএইচডি করতে বা উচ্চ ডিগ্রি অর্জনের জন্য যাদের পাঠিয়েছিলাম, অনেকেই তখন সম্পন্ন করতে পারেনি। দুর্ভাগ্যের বিষয় 2001-এ সরকার আসতে পারেনি। যখন 2001-এ সরকার আসতে পারলাম না, বিএনপি ক্ষমতা এসেই আমাদের সেই ফেলোশিপটা বন্ধ করে দিল। বন্ধ করার ফলে অনেকে মাঝপথেই তাদের ওখান থেকে ছেড়ে চলে আসতে হয়েছিল, আর অনেকে কষ্ট করে থেকে গিয়েছিল সেটা সম্পূর্ণ করতে, আর অনেকে যাবার সুযোগই পায়নি। যেমন আমাদের মুখ্য সচিব, তখন তিনি আমার যিনি মুখ্য সচিব ছিলেন ডক্টর সামাদ, তার প্রাইভেট সেক্রেটারি ছিলেন, তিনি এই স্কলারশিপটা পেয়েছিলেন। দর্শক, এতক্ষণ প্রধানমন্ত্রীর ফেলোশিপ প্রদান অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ছিলাম। এখন যাচ্ছি পরবর্তী সংবাদে। কোটা আন্দোলনকারীদের সঙ্গে দিনভর দফায় দফায় সংঘর্ষের পর মাঝরাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। রাতে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর ও আশেপাশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান করতে দেখা যায়। এদিকে রাজাকারের সাফাই ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। দুপুর 1:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে বাড্ডার মূল সড়কে নেমেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার পর এখনো থমথমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষার্থীদের উপর হামলা ও কোটা সংস্কারের দাবিতে সকালে খুলনা বিএল কলেজের শিক্ষার্থীরা নতুন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এই সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা। এর আগে সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা।
রাতভর ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন কয়েকজন। পরে হামলাকারীদের বিচারের দাবিতে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এদিকে সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর ১৬ শহর স্টেশনে দুপক্ষের সংঘর্ষ হয়। প্রায় ২০ মিনিট চলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ। অন্যদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই ঘটনায় কয়েক ছাত্র আহত হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে গতকাল দুপুর থেকে বিকাল, সন্ধ্যা থেকে রাত থেমে থেমে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্র হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় বেলা ৩:৩০টায় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের উপর চলছে ছাত্রলীগ কর্মীদের হামলা। মাথায় হেলমেট, হাতের লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের উপর চলে দফায় দফায় হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল ও দোয়েল চত্বর এলাকার রূপ নেয় রণক্ষেত্রে। বৃষ্টির মতো ছুটতে থাকে ইট পাটকেল, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এরপরেই আসে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টার পরও চলে সংঘর্ষ। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শিক্ষার্থীদের ওপর দ্বিতীয় দফার হামলা চালায় ছাত্রলীগ। এছাড়া কোটা সংস্কার দাবিতে সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কোটা ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীরা হামলার শিকার হয়ে দিশেহারা। হামলার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পিছু হটেন তারা। ফুলার রোড আর কাঁটাবন দিয়ে দ্রুত বের হয়ে যায় শিক্ষার্থীরা। রাত 10টার দিকেও ক্যাম্পাসে আবারও মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ঘোষণা করে নতুন কর্মসূচির। এদিকে সন্ধ্যা 7টার দিকে চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে বিভিন্ন হলের প্রভোস্টরা জরুরি বৈঠক করেন। তারা জানান, এখনই হল বন্ধের সিদ্ধান্ত নেবে না কর্তৃপক্ষ। কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার মধ্যরাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এ নিন্দা জানানো হয়। ওই স্ট্যাটাসে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার তীব্র নিন্দা জানায়। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চলতি আন্দোলন নিয়ে বাংলাদেশে কি ঘটছে তা পর্যবেক্ষণ করছে দেশটি। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে বলে জানান তিনি। স্টেট ডিপার্টমেন্টের তথ্য মতে এই বিক্ষোভে এখন পর্যন্ত 2 জন নিহত এবং হামলায় শত বিক্ষোভকারী আহত হয়েছেন। মিলার বলেন, মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিকাশমান গণতন্ত্রের প্রয়োজনীয় ভিত্তি। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতা নিন্দা জানান তিনি। আন্দোলনে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করে স্টেট ডিপার্টমেন্ট। টাঙ্গাইলে ঝিনাই নদীর ভাঙ্গনে দিশেহারা নদী তীরবর্তীরা। ভুক্তভোগীদের অভিযোগ, অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন ও অপরিকল্পিত মাটি কাটায় পাল্টে গেছে নদীর গতি প্রকৃতি। বিলীন হচ্ছে অসংখ্য ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা সহ শিক্ষা প্রতিষ্ঠান। সব হারিয়ে পথে বসেছে কয়েকশো পরিবার। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের রিপোর্ট। টাঙ্গাইলের পূর্বাঞ্চল দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী। সদর, বাসাইল ও মির্জাপুরের উপর দিয়ে কালিয়াকৈরে গিয়ে বংশাই নদীতে মিশেছে নদীটি। বর্ষায় তীব্র ভাঙন চলছে এতে। নদীগর্ভে গেছে বিভিন্ন গ্রামের কয়েকশো ঘরবাড়ি। ভাঙনের কবলে কবরস্থান, মসজিদ সহ সরকারি বেসরকারি নানা স্থাপনা। শেষ সম্বল ভিটেমাটিটুকু নিয়ে অনিশ্চয়তায় নদী পাড়ের হাজারো পরিবার। 2 বছর ধরে মরে গেছে গা। অনেক যে ঘর গুনাই কষ্ট করে 4টা দিতাল ধরে ভেঙে গেছে। ল্যাট্রিন, পায়খানা, ব্যাগি, কাপড় চোপড় যে তো যা শুনলো না বুঝে পানতে বিশ্বাস না করুন। দেখেছেন ব্যাগ পানিতে পড়ছে, 2-4টা গাছও পড়ছে। বনে থাকুম আমার হারামে এক ডিসিবল জায়গা নাই। গরিব মেশে একবার মেরে হালাইছে। আমাকে নাই বলতে কিছুই নাই। আমাকে টুকু জায়গা অনেক বছর ধরে ওই যখন দেখাল নদীটা, এই নদীটা ওরা আগে খালি ডেজার দেখাই আমাকে হালাইছে। এখানে ড্রেজার করা হয়েছে, এই যে পশ্চিম সাইডে নদীর পশ্চিম সাইডে ড্রেজার করা হয়েছে। ডেজারের জন্য এই জায়গা দিয়ে আপনার আরো বেশি করে বাড়িতে ভাঙ্গা গেছে। ডেজার মেশিন যদি এই জায়গায় না বহাইতো স্যার, তাহলে আজকে আমাদের এই বাড়িঘর
হয়রান হইতো না। আমার বাড়ি ঘর তো আরো অনেক দূরে ছিল, এই সাইডে 3টা ঘর আমি হরিয়া হালাইছি। তারপরে টয়লেট আছে আমার 1 ডিসিমল চকে জায়গা নাকি 5-6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে বাড়ি ঘর করছে। যখন রাতারাতি ঘরে একটাড়ে অনেক আমি রাতারাতি খালি সুদির উপরে সুদি করে না তারপর ঘর হরা বানিয়েছে। ভাঙন ঠেকাতে জনপ্রতিনিধিরা ছুটছেন পানি উন্নয়ন বোর্ড সহ নানা দপ্তরে, কিন্তু প্রতিকার পাচ্ছেন না। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিছু কাজ চলছে, আর এট দিস টাইমে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব অনুপম সাজান জয়ের মাধ্যমে একটি ডিউ লেটার নিয়ে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আজকেই জমা দিয়েছি। তো সেখানকার মাধ্যমে আমরা চেষ্টা করতেছি। ভাঙন প্রতিরোধে নানা পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। হাবলা বিলপাড়া নামক স্থানে নদী ভাঙন দেখা দেয় এবং আমরা তাৎক্ষণিকভাবে সেই নদী ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিং করে আমরা সেই ভাঙনটা রোধ করতে সক্ষম হয়েছি। আমরা সার্বক্ষণিকভাবে মনিটরিং করছি এবং পানি কমে যাওয়ার সাথে সাথে যেখানেই ভাঙন দেখা দেবে আমরা তাৎক্ষণিকভাবে সে সকল জায়গায় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রায় 30 কিলোমিটার এলাকায় ঝিনাই নদীর দুই পাড়ের কয়েক হাজার পরিবারের প্রতিটি রাত কাটছে ভয় আর আতঙ্কে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।